কিছু মাস ধরে ওরও খুব ডিপ্রেশনে আছে। তার ডিপ্রেশনের কারণ দাঁড়ালো তন্ময়ের সামনে গেলেই কিছু না কিছু উদ্ভট কাণ্ড কারখানা সে করে বসে, যা খুবই বিব্রতকর। বিব্রতবোধ করতে করতেই মূলত তার ডিপ্রেশন চলে এসেছে। যেমন প্রতিদিনের মতো গত সপ্তাহ সে তন্ময়ের বাসায় পড়তে গিয়েছিল। পড়ার এক ফাঁকে তার হাঁচি এলো। হাঁচি দিতে গিয়ে খেয়াল করল হাঁচির সাথে সর্দি বেরিয়ে গিয়েছে। এমন তো অবস্থায় সে হাত আর নাক মুখ থেকে সরাতে পারছে না। লুকিয়ে ওড়না আর জামায় সে মুছবে, তাও উপায় নেই। তন্ময়ের সামনে বসে কফি খাচ্ছিল। বিষয়টি তন্ময়ের চোখে পৌঁছাতেই সে পেছন থেকে টিস্যু এগিয়ে দিল। তারপর কফি হাতে বেরিয়ে গেল। বিষণ্ণ মন নিয়ে নাক পরিষ্কার করা ওর জীবনে এমন বিব্রতকর পরিস্থিতি ইদানিং হয়েই চলেছে। যেমন পরশু তার টেস্ট ছিল। তন্ময় তাকে মনোযোগ সহকারে পড়াচ্ছিল, ওরও মনোযোগ দিয়ে পড়ছে। তাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ লেখাপড়া চলছে। এমন সময় ওরও শব্দ করে উঠল। এখন সেটা কিসের শব্দ ছিল তা বুঝতে বাকি নেই কারো। শব্দ শুনে না শোনার ভান করে পড়িয়ে চলেছে তন্ময়, কিন্তু ওরও আর পড়তে পারল না। হন্তদন্ত ভঙ্গিতে বইপত্র গুছিয়ে বেরিয়ে পড়ল। সে যে বেরিয়েছে, লজ্জায় সে এখনও তন্ময়ের সামনে যেতে পারছে না। বাড়িতে সারাদিন থাকে, তখন তো এটা হয় না। তাহলে তন্ময়ের সামনে গেলেই কেন হবে? নির্লজ্জ শব্দ একটা। লজ্জা হতভম্ব ওর নিজের উপর চরম বিরক্ত তাকে বিরক্ত করতে চলে এসেছে দীপ্ত। দীপ্তর হাতে নিউজপেপারের এক অংশে বড় করে সাবিহা ছবি দেওয়া রয়েছে। তন্ময়ের ছোট বোন সাবিহা একজন জার্নালিস্ট তাকে পত্রিকায় দেখতে পাওয়া আসলে প্রশংসনীয়। আর্টিকেলটা ছোট ছোট শব্দে প্রশংসা করা হয়েছে সাবিহার। দীপ্ত গলা পরিষ্কার করে উচ্চস্বরে আর্টিকেল পড়তে শুরু করলো। সম্পূর্ণটা শুনে ওরও তার বোনের ওপর গর্বিত। ব্যাগে বইপত্র গুছিয়ে নিয়ে দীপ্তর সামনে এসে দাঁড়ালো। দীপ্ত হাত থেকে নিউজপেপার নিয়ে নিচে কয়েকবার দেখলো। মাথা নষ্ট করা সুন্দরীকে বুক ভেঙে ফেলা যন্ত্রণা লাগছে একদম। আপু, এই ছবিটা কিন্তু আমার ভীষণ পছন্দের। আমারও তো পছন্দের। বড় চাচুকে দেখিয়েছিস। সবাই দেখেছে, শুধু তুমি মাত্র দেখেছ। হুট করেই ওর বিষণ্ণতা আর ফিরে এলো। যদি সে দীপ্তকে বলতে পারত তার বিষণ্ণ মনের কারণ, তাহলে হয়তো একটু মনে শান্তি পেত। তারপর ভাবল, দীপ্ত ছোট হলো ছেলে মানুষ, হেসে তাকে নিশ্চয়ই বলবে, ছি আমি বায়ু দূষণ করে ফেললেও তার তন্ময় ভাইয়ের সামনে। তখন তো ওর লজ্জার জিন্দা মরে যাবে। বিষণ্ণ মনকে শান্ত করে বলল, আকাশ ভাইয়া কোথায়? বেরিয়েছে? হ্যাঁ, আপু বেরিয়েছে। হ্যাঁ, এই আপুকে ফোন করে বল আজ আমাদের ট্রিট দিতে। তোমার বলতে হবে না, এটা আগেই বলে রেখেছি। আপু বলেছে রাতে ফেরার সময় পিৎজা, কোক এবং বার্গার আনবে সবার জন্য। আচ্ছা, তুইও এখন বাড়িতে কেন? স্কুলে যাসনি? আমার ডায়রিয়া হয়েছে, আজ বড় চাচু ছুটি নিয়ে দিয়েছে। ওর মন খারাপ হয়ে গেল। তার ডায়রিয়া হয় না কেন? ডায়রিয়া হলে দীপ্তর মতো সেও রেস্ট নিতে পারত। এই সুন্দর ওয়েদার। আফসোস পেটে জমিয়ে কাঁধে ব্যাগ চেপে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। সাধারণত ড্রাইভার চাচা ওরুকে আর দীপ্তকে একসাথে স্কুলে দিয়ে আসে, কারণ তাদের স্কুল, কলেজ এবং ভার্সিটি একসাথে। তবে মাঝে মধ্যে ওরু বাইসাইকেলে করে কলেজে যেতে স্বাচ্ছন্দ্য অনুভব করে। যেমন আজ সে সাইকেল নিয়ে চলল। হুট করেই তার আরেকটি বিব্রতকর পরিস্থিতি মনে পড়ল। মাসখানেক আগে ঘটনা। ওরু তন্ময়ের জন্য নিজের হাতে কফি করেছে এবং কফিটা ঠিক টি টেবিলের ওপর রেখেছিল। তন্ময় গোসল সেরে কফি আরুর সামনে বসেছে। আরুও পড়ার ফাঁকে ফাঁকে চুলগুলো আলতো করে গুছিয়ে নিচ্ছে। আশা আছে কফির প্রশংসা শুনবে তন্ময়ের মুখ থেকে। তৎক্ষণাৎ মাথা তুলে খেয়াল করলো তন্ময়ের কফির মগে একটা বড় চুল, যেটা দেখে বোঝা যাচ্ছে তার মাথার। এই চুল দেখলে তন্ময় কফি আর খাবে না, এজন্যই সে দ্রুত চুলটা সরিয়ে ফেলতে চাইছে। বুদ্ধি করে এগিয়ে গেল সামনে। তন্ময় কফির মুখে দিয়েছে আর ওর কফির মগ ধরেছে।
ছোট মগ দুজনে ধরা দুজনে একই মুহূর্তে আবার ছেড়ে দিয়েছে। গরম কফি মগ পড়ল তন্ময়ের গুপ্ত স্থানে। বড় বড় চোখ করে চেঁচিয়ে উঠল অরু। দ্রুত এগিয়ে গিয়ে ঝাড়তে লাগলো তন্ময়ের গুপ্ত স্থানের উপর। হতভম্বের মতো কিছুক্ষণ বসে থেকে তন্ময় উঠে দাঁড়িয়ে চলে গেল। মাথাটা ঠান্ডা হতেই ওর মস্তিষ্ক জ্বলে উঠল। তারপর হাতটা ধরে সে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর হাতটি বিছানায় ফেলে নিঃশ্বাসে হাউমাউ করে কেঁদে উঠল। ওটা কি তার ধরার মতো জায়গা? দুঃখে কষ্টে ওরু তারপর এক সপ্তাহ পড়তে যায়নি। সেই লজ্জাজনক পরিস্থিতি মনে করে ওর ডিপ্রেশন বেড়ে চলেছে। সাইকেল নিয়ে কলেজের ভেতরে ঢুকে মার্জিকে দেখল সে সাইকেল পার্ক করছে। ওরু ওর পাশে সাইকেল পার্ক করে বলল, ব্যাপার কি তোর? কাল কলেজ আসলি না যে? ডায়রিয়া? আরে ভাই আমাকে বাদ দে, সবাই ডায়রিয়া। ডায়রিয়া কি আমার সাথে শত্রুতা করেছে? দীপ্ত ডায়রিয়া হয়েছে, তুই সাথে ডায়রিয়া চাইছিস? ফালতু মেয়ে। চাইবো না? ডায়রিয়া হলে যদি কলেজ মিস দেওয়া যায় তাহলে আমি সেটাই চাই। পাগল, জানিস সুমনা নতুন প্রেম করছে? কার সাথে? স্কুলের সহযোগী শিক্ষক মুনিপ স্যারের সাথে। অরু নিশ্চুপ হয়ে গেল। সুমনা তার কাজিনকে নিয়ে কি কেউ গসিপ করে? হয়তো কেউ করে না, কিন্তু সে করে। করা অবশ্য অনেক কারণ আছে। সুমনা আর তার কখনোই বনে না। বনবে কিভাবে? সুমনা চলাফেরা আর তার চলাফেরা আকাশ পাতাল তফাৎ। এই মেয়ে একদিন পর পর নতুন প্রেমে জড়ায়। ওর নামে কত খারাপ আলাপ আলোচনা শোনা যায়। এর ওপর বেশ কয়েকবার তন্ময়কে স্যাডউইচ করতে চেয়েছে, তাও তার চোখের সামনে। তন্ময় কখনো পাত্তা দেয়নি বিদায় সুযোগ পায়নি। না হলে অরুর মনে হয় তন্ময়কে নিজেই সব বিলিয়ে দিত না চাইতেই। পিছন থেকে কেউ তার নাম ডাকলো। অরুর সঙ্গে মার্জিও পিছনে তাকালো। অয়ন সাদা শার্ট প্যান্ট, গলায় টাই ঝুলিয়ে কাঁধে ব্যাগ চেপে এগিয়ে আসছে। অনার্স সেকেন্ড ইয়ার এবার, আবার তাদের বাড়িরও পাশাপাশি। এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে আসা যাবে এমন সিচুয়েশন। তাদের পরিবারের মধ্যে বেশ সুন্দর একটা বন্ডিং আছে। মজার বিষয় হচ্ছে আয়নের পিছনে সুমনা পড়েছিল, কিন্তু অয়নে পাত্তা পায়নি। অরু হেসে তাকাতেই অয়ন বলল, টিটকই, আমাকে বলে লাভ নেই অয়ন ভাইয়া, আপুকে গিয়ে বলতে হবে। জার্নালিস্টে ছবি পত্রিকা তার চেপেছে, পাকাপোক্তভাবে নিজেকে সেটেল করে নিচ্ছে, আর তুমি আমার থেকে টিট চাও। তোর আপুকে বুঝি পাওয়া যায়? আজ তাড়াতাড়ি ফিরবে, টিট দিবে, ছাদে আমাদের আড্ডা হবে। আজ তোমাকে ইনভাইটেশন দিলাম, চলে আসিস। অয়নের চোখ জোড়া জল করে উঠল। সত্যি? পাক্কা? তাহলে আমি কিন্তু চলে আসব। ঠিক সময় বল। 9টা। আচ্ছা। অয়ন বন্ধুদের দিক চলে গেল। যেতে নিয়ে আরেকবার সিউরিটি দিল, সে কিন্তু চলে আসবে। ওরু হেসে মাথা দোলালো। মার্জি অরুর পাশ থেকে ফিসফিসিয়ে বলল, দেখ সুমনা, এদিকে তাকিয়ে। অরু হাসল। ওর ক্রাশ সেদে এসে কথা বলছে আমাদের সাথে, তাই জ্বালা করছে ওর। দুজনে অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে এগিয়ে যাচ্ছিল সামনে, যেমন আজকের মতো আনন্দ তারা আর পায়নি জীবনে। সাবিয়া মাত্রই অফিস থেকে বেরিয়েছে। এখন সন্ধ্যা 6টায়। কিছু খেয়ে আবার অফিসে ঢুকবে। মূলত তাদের ব্রেক টাইম। এখন হেঁটে বাস স্ট্যান্ডের সামনে দাঁড়ালো। রাস্তা পার হয়ে ওপার যাবে এমন সময় তার ফোন বেজে উঠল। স্ক্রিনে তন্ময় ভাইয়ের নামটি ভেসে উঠল। সাবিহা কল রিসিভ করলো। হ্যাঁ ভাই, কোথায় তুই? অফিস থেকে বেরোলাম মাত্র, ব্রেক টাইম এখন। বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি, আশেপাশেই আছি। দাঁড়িয়ে থাক, আসছি আমি। আচ্ছা। সাবিহা কল কেটে পাশে তাকালো। তার থেকে কিছুটা দূরে একটা ছেলে দাঁড়িয়ে, পরনের সাদা হুডি, আর চোখে তার দিকে তাকাচ্ছে। ছেলেটি চিনতে সময় লাগলো না সাবিহার। সময় লাগবে কিভাবে? দিনে একবার এই ছেলে ওর সামনে চলে আসবে কোনো না কোনো অজুহাত নিয়ে। সবই বুঝে সাবিহা। একটা ছেলে বারবার সামনে কেন আসছে, বা কেন তাকে ফলো করছে, বা কেন তার দিকে বারবার তাকাচ্ছে, এগুলো বুঝতে পারে সে। বুঝলেই বা কি? ভাবতেই সাবিহা লজ্জা লাগে। সে এইবার মাস্টার প্রথম বর্ষে, অয়ন মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে। বাচ্চা ছেলে, মাত্র গ্রো আপ করেছে। চেহারা এখনও বাচ্চামো ভাব। ক্লিন শেপ তো, বাচ্চা তো লাগবেই। তার উপরে সাবিয়ার সন্দেহ জাগে, এই ছেলের মনে হয় এখনও দাড়িও গজায়নি।
নেহাতি বাচ্চা ছেলে, তার উপরে ছোট থেকে ওকে বড় হতে দেখেছে। খারাপ কোনো ব্যবহার করতে দ্বিধাবোধ হয়। এক প্রকার সে জালে আটকে, একটা কাঁটা তার গলায় আটকে, না পারছে কাঁটা ফেলতে আর না পারছে গিলতে। প্রতিদিনের মতো অভিনয় সুরে বলল, অয়ন তুমি এখানে? অয়ন ভদ্র ছেলের মতো এগিয়ে সামনে দাঁড়ালো। প্রত্যেক দিনের মতো মিথ্যা একটা বলে দিল, বন্ধুকে ড্রপ করতে এসেছিলাম। ও আচ্ছা, কনগ্র্যাচুলেশন, থ্যাংক ইউ, ইউ ডিজার্ভ ইট। সাবিয়া হাসলো, হেসে বলল, থ্যাঙ্কস। তন্ময় পৌঁছাতে 10 মিনিট লেগেছে। তাকে দেখে বাইকের পিছনে উঠে বসলো সাবিহা। তন্ময় হুট করে অয়নকে খেয়াল করলো। সে আপাতত বাইকে বসে এখানে মাত্র পৌঁছেছে, এমন ভঙ্গিমা করছে। তুই এখানে যে? হয়েছে কি ভাই, বন্ধু সজীবের এখানে দরকার ছিল, ড্রপ করতে এসেছিলাম। তুই কি এখন বিজি? না ভাই, বাসায় যাচ্ছিলাম। তো আয় আমাদের সাথে। আজ সাবিহার নামকরা জার্নালিস্টের মধ্যে একজন হতে পেরেছে। নিউজ পেপারে দেখেছি। অ্যাম প্রাউড অফ হার। তাই ওকে নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছিলাম। ট্রিটে? আচ্ছা ভাই। তন্ময় বাইক স্টার্ট করে যেতে অয়ন ও বাইক স্টার্ট করে পিছনে পিছনে চলল। বসুন্ধরার সামনে একটা রেস্টুরেন্টের বাইক থামলো। অয়নে সে পাশে থেমেছে। তন্ময় বাইক লক করে হেলমেট এবং চাবি নিয়ে সাবিয়ার দিকে তাকালো। সারাদিন কাজ করে সাবিয়ার চোখ মুখ ক্লান্ত। বোনের কাজ চেপে রেস্টুরেন্টের ভিতরে নিতে নিতে তন্ময় বলল, কি দরকার এত কষ্ট করার? পড়াশোনা মন দিয়ে কর শুধু। তোমারও তো এত কাজ করার প্রয়োজন নেই বাবা। এত টাকা পয়সা ফেলে কেন করো? তুই জানিস কেন করি? তাহলে তুমিও জেনে নাও আমি কেন করি। তন্ময় তর্ক করতে জানে না, অল্পতেই হার মেনে যায়। একটি স্যালেন্ট কর্নার বেছে নিল। সেখানে 3 জন বসলো। সাবিহা বসে তন্ময়ের ঘামে ভেজা মুখ দেখে মন খারাপ করে ফেলল। কখনো গাড়ি ছাড়া চলাচল না করা তার ভাই এখন এত কষ্ট করে অফিসে করে ভাবছে। সাবিয়ার শ্বাস আটকে আসছে। ব্যাগ থেকে রুমাল বের করে তন্ময়ের কপালে ঘাম মুছে দিল। অফিসে অনেক প্রেশার বুঝি? হ্যাঁ, একটু একটু। মা কেমন আছে? ভালোই। তোর চিন্তা করে সারাদিন। বাবা কথা জিজ্ঞেস করবে না ভাইয়া? তন্ময় ওয়েটার ডাকলো। সাবিয়ার কথাটা সম্পূর্ণ অগ্রাহ্য করলো। সাবিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ ফেলতেই অয়নের উপর নজর পড়ল। তার দিকে তাকিয়ে ফ্যাল করে চোখ দিয়ে খেয়ে ফেলবে যেমন। সাবিয়া ইদানিং মনে হচ্ছে এই ছেলে নিজ থেকে থামবে না। তাকে খোলাখুলি ওর সাথে কথা বলতে হবে। তন্ময় মেনু এগিয়ে দিয়ে বলল, কী খাবি অর্ডার দে। সাবিহা বলল, ট্রিট তো আমার দেওয়ার কথা। তুই ট্রিট দিবি তাও আমাকে? আমাকে এখনও ছোট ভেবে রেখেছ? আমার কাছে ছোট্টই তুই। ওয়েটার অর্ডার নিয়ে যেতে। তন্ময় এবার অয়নের দিকে ফিরলাম। পড়াশোনা কেমন চলছে অয়ন? ভালো ভাই। একমাত্র ছেলে তুই। তোর বাবার অনেক আশা আকাঙ্ক্ষা তোর উপরে, তাই মন দিয়ে পড়াশোনা করবি। জি। প্রেম টেম করছিস নাকি? না ভাই, একদম না। কেন, কাউকে ভালো লাগে না? ভালো তো লাগে কাকে। আচ্ছা একজন, কিন্তু এগোনোর সাহস পাচ্ছি না। আজকাল প্রপোজ করতে সাহস লাগে নাকি? না, আমার পছন্দের মানুষ খুব রাগী স্বভাবের। যদি উল্টোপাল্টা রিয়াকশন করে। সাবিয়া কেসে উঠল। তন্ময়ের কথা বন্ধ করে 1 গ্লাস পানি এগিয়ে দিল। পানি খেয়ে নিজেকে শান্ত করে সাবিয়া টপিক ঘুরিয়ে ফেলল। ভাইয়া আমি কিছু পার্সেল নিব অরুদের জন্য। এখন নিলে তো ঠান্ডা হয়ে যাবে তাই না? ভাবছি ছুটি হলেই নিয়ে ফিরব। ওকে আজ ট্রিট দিতেই হবে। আমার অপেক্ষা নিশ্চয়। বসে এক একটা। তন্ময় বলল, এই অরু পড়তে আসছে না যে? কি জানি, গিয়ে বলিস আজ টাইম মতো চলে আসতে। তুমি ওকে কেন পড়াচ্ছ? এভাবেই সারাদিন অফিস করো, বাসায় ফিরে রেস্ট করবা তা না। তুমি জানো ওরুর দেখা দেখি এখন দীপ্ত তোমার কাছে পড়তে চায়। তন্ময় হেসে বলে, ও তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওকে আমার পড়াতে কেন হবে? ওরু হার ম্যাথমেটিক্সে বেশ দুর্বল, টিচারদের পড়ানো বোঝে না, বিধায় ওকে আমার আলাদা পড়ানো। 7:30 ওরুর কাঁধে ব্যাগ চেপে বেরিয়েছে। তার উদ্দেশ্য তন্ময়ের বাসা। বেশি দূর না হলে এখান থেকে সাইকেল করে চলে যাওয়া যায়। ততক্ষণে নিশ্চয় তন্ময় কাজ থেকে চলে এসেছে। ওরও একটু সংকোচ অনুভব হচ্ছে, কিন্তু এত সংকোচ অনুভব করলে হায়ার ম্যাথমেটিক্সে আবার 40-এর নিচে পাবে। তন্ময় ছাড়া সে কারো থেকে পড়া বোঝে না। তার টিচাররা তাকে হায়ার ম্যাথমেটিক্সে বোঝালে নাকি গরুর ঘাস খাওয়া ওরু বুঝতে পায় না।
তার তো ইচ্ছে করে সব কয়টা সাবজেক্ট তন্ময় থেকে পড়তে, কিন্তু তন্ময়ের সময় কই। আগের দিনগুলো মনে পড়তেই লাগলো অরুর, যখন তার সবাই একসাথে একই ছাদের নিচে থাকতো। তন্ময়কে ঘুম থেকে উঠে দেখতে পেত, সন্ধ্যার পর তন্ময় সবাইকে পড়াতে বসাতো। ওই সেই দিনগুলো, তাদের পরিবার না ভাঙলে কি চলছিল না এই দ্বন্দ্ব, ঝগড়া বিবাদ না হলে কি পারতো না। ওরও খুব করে চায় বড় চাচু আর বড় মায়ের যেন ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়। আর কত, 2 বছর তো হয়ে গেল, আর কত অপেক্ষা। ওরও একটা আটতলা বিল্ডিংয়ের সামনে সাইকেল থামালো, তাদের চিনে দারোয়ান ঢুকতে দিল। ঢুকে সাইকেল লক করে লিফট ধরলো তন্ময়দের ফ্ল্যাট 5তলায়। সেখানে পৌঁছে কলিং বেল চাপলো। দরজা খুলে দিয়েছে জাবেদা বেগম, অরুর বড় মা। অরু ব্যাগ ফেলে ঝাপটে ধরলো তাকে। ভিতরে আয় আগে। গলা ঝাপটে ধরে ভিতরে গেল। চারপাশে নজর বুলিয়ে বলল, কই তন্ময় ভাই? আসছে বলল। তুই পড়তে বস, এখনই চলে আসবে। অরু টেবিলে বসে সরঞ্জাম তৈরি করছে। প্রথমে চুল বাঁধলো, যেন চুল টুল কোথাও না উড়ে যায়। তারপর টিস্যু এগিয়ে রাখলো সামনে, যদি কাশি চলে আসে টিস্যু কাজে দেবে। কিন্তু বায়ু দূষণ প্রতিরোধ কীভাবে করবে সে ভেবে রাখলো। বায়ু দূষণ শুরু হবার আগে উচ্চস্বরে কথা বলে তন্ময়কে শুনতেই দেবে না।